বহু তর্ক বিতর্ক হচ্ছে, বহু প্রতিবাদ হচ্ছে, বহু আলোচনা হচ্ছে, বহু বিশ্লেষণ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত সরকার বদলাচ্ছে না। সরকার যে সিদ্ধান্ত আগে নিয়ে রেখেছে সেই সিদ্ধান্তেই থাকতে চাচ্ছে। যেমন জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে কেন হবে এই প্রশ্ন উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা সবথেকে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার তারা প্রতিবাদ জানায়নি। অথচ জাতিসংঘের মানবাধিকার যে অফিস, সেই অফিস পৃথিবীর যে কয়েকটা দেশে আছে সেই কয়েকটা দেশের মধ্যে 17তম অবস্থান এখন বাংলাদেশের, অর্থাৎ 17টা দেশে যে মানবাধিকারের অফিস রয়েছে সেই দেশগুলো কোন কোন দেশ সেটা বিচার করলেই খুব সহজে বোঝা যায় যে বাংলাদেশও লিবিয়ার মতো দেশের পরিণতি বরণ করতে যাচ্ছে কিনা। এমনকি পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রেও জাতিসংঘের মানবাধিকারের কোনো অফিস নেই। সেরকম সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে। সরকার স্টারলিংকের বাংলাদেশে কেন আসবে, স্টারলিং নিয়ে বিএনপি পর্যন্ত প্রতিবাদ করেছে। স্টারলিংকে নিয়ে নানা রকমের সমালোচনা রয়েছে, তারপরেও স্টারলিংক বাংলাদেশে শুরু হয়ে গেল, সেটাকে থামানো গেল না। এরপর কি করিডোরের প্রসঙ্গ সত্যি সত্যিই আসছে? এবারের ভিডিওতে আলোচনা করব স্টারলিংক বিষয়ে। গতকালকে থেকে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্টারলিংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশে এসেছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধান উপদেষ্টাকে বেশ কিছু তৈলাক্ত প্রশংসাও করে গেছেন। তার বিভিন্ন কর্মসূচি নাকি পৃথিবীর, তার এই সরকারে তার নেওয়া বিভিন্ন কর্মসূচি নাকি পৃথিবীর অন্যান্য দেশে তারা সাজেস্ট করবে, এরকম একটা লোভনীয় কথাবার্তাও তারা বলে গেছেন। কি বললেন, কি হবে স্টারলিংকের এই সংযোগ আমাদের নিয়ে, কি ক্ষতি হবে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল বাংলাদেশে এবং তার মাধ্যমে উচ্চাশা পোষণ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। স্টারলিংক বাংলাদেশকে বদলে দেবে নাকি, স্টারলিংক ইন্টারনেট সেবায় অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু স্টারলিংক কি আমার মতো সাধারণ নাগরিক ব্যবহার করতে পারবে? যে স্টারলিংকের ডিভাইস কিনতেই 50,000 টাকার মতো প্রায় লাগবে, যে স্টারলিংকের সর্বনিম্ন যে প্যাকেজ মাসিক ইন্টারনেটের, সেটার জন্য আমাকে প্রতি মাসে দিতে হবে 4200 টাকারও বেশি, সেরকম একটা সংযোগ কি আমার মতো সাধারণ নাগরিক, সাধারণ ক্রেতা নিতে পারবে? সেই সক্ষমতা আছে? সেই সক্ষমতা, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 95%-এরও বেশি মানুষের সেই সক্ষমতা নেই। তাহলে বাংলাদেশের 2-4% মানুষের স্বার্থে স্টারলিংক কেন আসবে? হ্যাঁ, প্রসঙ্গ আসতে পারে যে কর্পোরেট ব্যবসার জন্য। হ্যাঁ, কর্পোরেট ব্যবসার জন্য সেটা ঠিক আছে, সেটা হলে ঠিক আছে, হতেই পারে কর্পোরেট জায়গা। আবার যদি সরকার এই সংযোগ নিয়ে সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা ফ্রি করে দেয়, তাহলে হতে পারে যে স্টারলিংকের এই সেবা নিয়ে সরকার প্রতিটা গ্রামে ফ্রি ওয়াইফাই করে দিল, ফ্রি ইন্টারনেট সংযোগ দিয়ে দিল। যত ইউনিয়ন সেবাকেন্দ্র রয়েছে সেই ইউনিয়ন সেবাকেন্দ্রের মাধ্যমে সমস্ত ইন্টারনেট সেখানে ফ্রি করে দিল। যত অনলাইন প্রশিক্ষণ একাডেমি রয়েছে সেই একাডেমিগুলোতে এমনভাবে ইন্টারনেট দিয়ে দেওয়া হলো ফ্রি, যে ওখানে যেন ফ্রিতে মানুষ গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারে। সমস্ত স্কুল কলেজে ফ্রি দিয়ে দেওয়া হলো। এরকম হতে পারে, কাজে লাগালেই হতে পারে, পজিটিভ দিক এগুলো হতে পারে। সারা বাংলাদেশের মানুষ যদি ফ্রি ওয়াইফাই পায়, তাতে যদি গ্রামীণ ফোনের ব্যবসা লাটে ওঠে এবং তাতে যদি প্রফেসর ইউনূস খুশি হন, তাহলে তো খুবই ভালো, তাহলে স্টারলিংক আসলে আমাদের জন্য খুবই ভালো।
কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে স্টারলিংক সম্পর্কে যে সমালোচনা রয়েছে, পত্রিকার শিরোনামের দিকে একটু সমালোচনায় পড়ে যায়, শিরোনামের দিকে যায়, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে স্টারলিংক দ্রুত চালুর প্রশংসা করলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট। তিনি এসেছেন বাংলাদেশে, প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, খুবই হাস্যোজ্জ্বল পরিবেশে তারা করমর্দন করেছেন। সেখানেই বলা হচ্ছে যে বাংলাদেশে সফলভাবে চালুর ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত চেষ্টার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। এবং তিনি এটাও বলেছেন যে আমরা যে পৃথিবীর 150টি দেশে অঞ্চলে কাজ করছি, দেশে না অঞ্চলে কাজ করছি, সেই 150টি অঞ্চলের কোথাও বাংলাদেশের মতো এত দ্রুত কাজ শেষ করে কার্যক্রম শুরুর নজির নেই। বাংলাদেশের সবথেকে দ্রুত কাজ শুরু করার নজির স্থাপন করেছে। তাহলে প্রশ্ন ওঠে যে বাংলাদেশ সরকার এত দ্রুত এটা করার পেছনে কারণ কি, পেছনের উদ্দেশ্যটা কি? ইলন মাস্কের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, তখন ইলন মাস্ক এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছেন, সেটা ঠিক আছে। আমেরিকার চাপের একটা ব্যাপার আছে, সেটাও ঠিক আছে যে আমেরিকার চাপ বরণ করতে হবে। কিন্তু স্টারলিংকে নিয়ে মূল যে সমালোচনাটা, এর আগে বিএনপিও সমালোচনা করেছিল যে স্টারলিংক কেন আসছে। অভিযোগ রয়েছে স্টারলিংক বিভিন্ন দেশে তার এই ইন্টারনেট সেবার মাধ্যমে গোয়েন্দা নজরদারি করে, অর্থাৎ বিভিন্ন দেশের যে তথ্য, সেই তথ্যের ক্ষেত্রে তারা গোয়েন্দাগিরি করে, তথ্যগুলো তাদের নিজেদের ভাণ্ডারে নেয়। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে স্টারলিংক একটা দেশের জন্য ভয়াবহ আতঙ্কের ব্যাপার। আবার আরেকটা বড় সমালোচনা রয়েছে যে স্টারলিংক আনার অন্যতম একটা কারণ আরাকানদের সুবিধা দেয়া, আরাকান আর্মিরা যেন এটা ব্যবহার করে সুবিধা পায়, এবং সেই ক্ষেত্রেও বাংলাদেশের তথ্য, আরাকানদের তথ্য, সেগুলো যেন স্টারলিংক ইচ্ছা মতো করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, তথ্য আদান প্রদানের ব্যবস্থা করতে পারে। আরেকটা ভয়াবহ যে দিক, সেটা হচ্ছে যে স্টারলিংক যখন, এটা স্যাটেলাইট ইন্টারনেট, যখন আপনি ব্যবহার করবেন তখন পাহাড়েও সমপরিমাণ ইন্টারনেট চলে যাবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে, দুর্গম অঞ্চলে, যেখানে আর্মি পর্যন্ত যেতে পারে না, যেখানে কোস্টগার্ড, নৌবাহিনী যেতে পারে না, বিমানবাহিনীর সদস্যরাও যেখানে যেতে পারে না, সেই দুর্গম অঞ্চলেও ইন্টারনেট ফুল স্পিডের হয়ে যাবে। যদি তারা এই সংযোগ ব্যবহার করে আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করে, তাহলে সরকার সেটা কিভাবে ঠেকাবে? সেই প্রশ্নগুলো সামনে আসছে। বিএনপি নেতারা আরাকান আর্মির বিষয়ে সবথেকে সচেতন মতামত ব্যক্ত করেছিলেন কিছুদিন আগে, কিন্তু স্টারলিংকের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, যাত্রা শুরু হয়ে গেল, স্টারলিংক শুরু হয়ে গেল, যদিও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে, সাধারণ মানুষের এগুলো নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এতে করে যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের নিরাপত্তা যদি অন্য কারো কাছে আমাকে বন্ধক রাখতে হয়, সেরকম পরিস্থিতি তৈরি যদি হয়, তাহলে এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ। আশা করতে পারি আমরা প্রত্যাশা শুধুমাত্র এটুকুই করব যে সরকার এসব দিক বিবেচনা করে স্টারলিংকের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। যদি এসব দিক বিবেচনা না করে স্টারলিংকে গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে স্টারলিংকই হতে পারে বাংলাদেশের নিরাপত্তা হাতছাড়া হওয়ার ক্ষেত্রে অন্যতম একটা বড় বাহক। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।